গল্পের শুরু হয় কয়েকজন খনি শ্রমিকের সাথে, যারা একটি খনিতে কাজ করছিল। তাদের মধ্যে একজন শ্রমিক খনন করার সময় দেয়ালের পেছনে আরেকটি খনি দেখতে পায়। এটি দেখে অন্য শ্রমিকরা সন্দেহ করে যে দেয়ালের পেছনে মারাত্মক লিথাল গ্যাস থাকতে পারে, কারণ তাদের কাছে থাকা পাখিটি সেই গ্যাসের সংস্পর্শে এসে মারা গেছে। পরিস্থিতি তদন্ত করার জন্য তারা একজন শ্রমিককে সেই গুহায় পাঠায়। গুহার ভেতরে ঢোকার পর সেই শ্রমিক দেখে যে সেখানে কোনো বিষাক্ত গ্যাস নেই, কিন্তু হঠাৎ তার নজর দেওয়ালে থাকা একটি হাতের ছাপের দিকে পড়ে। এটি কোনো সাধারণ হাত ছিল না। এটি দেখে সে ভয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে চায়। ঠিক তখনই গুহার ভেতরে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর গল্পের দৃশ্য পরিবর্তিত হয়ে 1956 সালের মরক্কোতে চলে যায়, যেখানে আমির এবং তার এক বন্ধু একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়। সেই ব্যক্তি তাদের ফ্রান্সের একটি মাইনিং কোম্পানিতে কাজের সুযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেখানে পৌঁছে দেখে যে আগে থেকেই অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সেই কর্মকর্তা সকল প্রার্থীর পরীক্ষা নেন। যারা পরীক্ষা পাস করতে ব্যর্থ হয় তাদের শরীরে লাল স্ট্যাম্প দেওয়া হয়, আর যারা সফল হয় তাদের শরীরে সবুজ স্ট্যাম্প দেওয়া হয়। দুর্ভাগ্যবশত আমির এই পরীক্ষায় পাস করতে পারে না, তাই সেই লোকটি আমিরের উপরেও লাল স্ট্যাম্প লাগিয়ে দেয়। কিন্তু আমিরের খুব কাজের প্রয়োজন ছিল, তাই সে নিজেই নিজের উপর সবুজ স্ট্যাম্প লাগিয়ে নেয়। তার সাহস দেখে সেই লোকটি খুব খুশি হয় এবং তাকে নির্বাচিত করে। তারপর সমস্ত প্রার্থীদের একটি বাসে বসিয়ে ফ্রান্সের একটি মাইনিং কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয়। এই সময় বার্তার নামের এক প্রফেসর এই মাইনিং কোম্পানির মালিক ফজির কাছে আসে এবং বলে যে তাকে ডেভিল আইল্যান্ডে যেতে হবে, কারণ সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করতে হবে। প্রথমে ফজির এতে রাজি হয় না, কিন্তু প্রফেসর যখন জোর করে এবং টাকা দেওয়ার প্রস্তাব দেয় তখন সে রাজি হয়ে যায়। ঠিক তখনই খনিতে অ্যালার্ম বাজে এবং কয়েকজন শ্রমিক আহত এক ব্যক্তিকে বাইরে নিয়ে আসে এবং ফজিরকে বলে যে রোল্যান্ড নামের একজন শ্রমিক তার সাথে না থাকতো তাহলে আহত ব্যক্তি মারা যেত। রোল্যান্ডের সাহস দেখে প্রফেসর তাকে তার দলে সংযোগ করে। এরপর আমরা আমিরকে দেখি যে এখন এই মাইনিং কোম্পানিতে পৌঁছে গেছে। সেখানে তার দেখা হয় সানি এবং পোলো নামে দুই ব্যক্তির সাথে, যারা তাকে খনিতে কাজ করার জন্য পোশাক দেয়। আমির পোশাক পরে প্রস্তুত হয়ে যায়। যেহেতু সে ফরাসি ভাষা ভালোভাবে জানত, তাই রোল্যান্ড তাকে নিজের দলে অন্তর্ভুক্ত করে এবং তার সাথে মিগেল ও লুইস নামে আরও দুই খনি শ্রমিককে দলে রাখে। এরপর তারা সবাই খনিতে খনন করতে যায়। প্রফেসরের 1000 মিটার গভীর থেকে নমুনা সংগ্রহ করতে হতো, তাই তারা পথ তৈরি করতে শুরু করে। এভাবে কয়েকদিন কেটে যায় এবং অবশেষে 1000 মিটার পর্যন্ত খনন সম্পন্ন হয়। এরপর প্রফেসর ও তার দল নিচে নেমে যায়। প্রফেসর মাটিতে একটি ডিভাইস বসায় এবং তারপর রোল্যান্ডকে সেখানে বিস্ফোরণ ঘটানোর জন্য বলে। রোল্যান্ড প্রফেসরের কথা মেনে বিস্ফোরণ ঘটায়, যার ফলে মাটির নিচে একটি পথ তৈরি হয়। এরপর তারা সবাই একের পর এক সেই পথে নিচে নেমে যায়। নিচে নেমে তারা অবাক হয়ে দেখে যে সেখানে মানুষের তৈরি একটি গুহা রয়েছে। এটি দেখে রোল্যান্ড সবাইকে সেই পুরনো খনির ব্যাপারে জানায়, যেখানে গ্যাসের কারণে আগুন লেগে গিয়েছিল এবং তারপর সেটি বাইরে থেকে সিল করে দেওয়া হয়েছিল। সেই খনিতে কাজ করা শ্রমিকদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন তারা সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই রোল্যান্ড লক্ষ্য করে যে প্রফেসর সেখানে নেই, তাই সে দ্রুত তাকে খুঁজতে শুরু করে এবং তার দলকে দুই ভাগে ভাগ করে দেয়। প্রথম দলে ছিল রোল্যান্ড ও মিগল, আর দ্বিতীয় দলে ছিল সেন্টিনি, লুইস এবং আমির। কিছু দূর যাওয়ার পর তারা তিনজন একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে। লুইস কঙ্কালের পাশ থেকে একটি পাথরের তৈরি বস্তু খুঁজে পায় এবং তা নিজের কাছে রেখে দেয়। এদিকে আমির যখন কঙ্কালের হাতের দিকে তাকায় তখন সে লক্ষ্য করে যে এর আঙুলগুলো কাটা আছে এবং এটি সেই খনি শ্রমিকদের মধ্যেই একজন ছিল। ঠিক তখনই তারা দেয়ালে একটি বার্তা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল সে এটি প্রাপ্য ছিল না এবং একদিন সে অন্ধকার থেকে ফিরে আসবে। এদিকে রোল্যান্ড অবশেষে প্রফেসরকে খুঁজে পায়, যে তাকে জানায় যে এই জায়গাটি একটি প্রাচীন সভ্যতা দ্বারা তৈরি করা হয়েছিল। এরপর সে রোল্যান্ডকে দেয়ালে একটি গর্ত করতে বলে। তারপর সবাই দেয়ালের ওপারে যায়, যেখানে তারা একটি স্তম্ভে কিছু লেখা দেখতে পায় এবং কিছু কঙ্কালও পড়ে থাকতে দেখে। সেখানেই একটি কফিন ছিল, যেটা সম্পর্কে প্রফেসর রোল্যান্ডকে জানায় যে এর ভিতরে একটি প্রাণী রয়েছে। তারপর সে কফিনের ছবি তুলতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তাদের উপর পাথর পড়তে শুরু করে, যার ফলে সেন্টিনির একটি পা ভেঙে যায় এবং বাইরে যাওয়ার পথও বন্ধ হয়ে যায়। এটি দেখে রোল্যান্ড বলে, কি ভয়ানক দুর্ঘটনা ঘটল, নিশ্চয়ই বাইরে কেউ আমাদের আওয়াজ শুনেছে। এতে পুরো তাকে জানায়, যখন আমরা খনির ভেতরে এসেছিলাম তখনই সবাই এখান থেকে চলে গিয়েছিল। এটা শুনে রোল্যান্ড বুঝতে পারে যে এটি প্রফেসরের একটি চক্রান্ত। সে রাগান্বিত হয়ে প্রফেসরের উপর চিৎকার করতে থাকে, কিন্তু বাকিরা তাকে শান্ত করে এবং সেন্টিনির পায়ে ব্যান্ডেজ করে। এরপর রোল্যান্ড আমিরকে দেয়ালে ক্র্যাক খুঁজতে বলে, যাতে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে বের হওয়ার পথ তৈরি করা যায়। রোল্যান্ডের কথা শুনে আমিরও ক্র্যাক খুঁজতে খুঁজতে একটি গর্তের কাছে পৌঁছে যায়, যেখানে সে পোলো ও লুইসকে দেখতে পায়। তারা কফিনটি খোলার চেষ্টা করছিল। আমির তাদের এটি করতে নিষেধ করে, কিন্তু তারা তার কথা শোনে না এবং কফিন খোলার চেষ্টা চালিয়ে যায়। ঠিক তখনই আমির লুইসের জ্যাকেট থেকে সেই একই পাথর খুঁজে পায়, যা সে আগে কঙ্কালের পাশে পেয়েছিল। আসলে এই পাথরই কফিনের চাবি ছিল। আমির এটি কফিনে লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে কফিন খুলে যায়। কফিনের ভেতরে অনেক হীরা ছিল, যা লুইস ও পোলো নিজেদের কাছে রেখে দেয়। পাশাপাশি তারা আমিরকে বলে যে সে যেন এই বিষয়ে কাউকে কিছু না জানায়। এরপর আমির সেখান থেকে চলে যায়, আর ওরা দুজন হীরা ভাগ করে নিতে থাকে। তখনই আমরা কফিনের ভেতরে সেই একই প্রাণী দেখতে পাই,
যেটিকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। লুইস এবং পোলো যখন সেই প্রাণীটিকে দেখতে পায় তখন তারা ভয়ে পালাতে শুরু করে এবং সোজা রোল্যান্ডের কাছে পৌঁছে যায়, কিন্তু তারা কিছু বলার আগেই সেই প্রাণীটি পিছন থেকে এসে পোলোকে অন্ধকারে টেনে নিয়ে যায়। এটি দেখে সবাই তার পিছনে দৌড়ায়, কিন্তু প্রাণীটি পোলোকে নিয়ে অন্ধকারে কোথাও হারিয়ে যায়। সামনে এগিয়ে গেলে তারা পোলোর মাথাহীন করা মৃতদেহ খুঁজে পায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মিগেল প্রচণ্ড রেগে যায় এবং অধ্যাপকের উপর দোষ চাপায়, কারণ তিনিই তাদেরকে এখানে এনেছিলেন। রোল্যান্ড কোনোভাবে মিগেলকে শান্ত করে তারপর প্রফেসর সেই প্রাণী সম্পর্কে বলতে শুরু করেন। তিনি বলেন, এই খনি 10 লক্ষ বছর পুরনো এক সভ্যতার লোকেরা তৈরি করেছিল। তারা এই প্রাণীটিকে কফিনের মধ্যে বন্দি রাখতে মানুষের বলি দিত, কারণ তারা একে খুব ভয় পেত। কফিনটি মূলত সেই প্রাণীর জন্য একটি কারাগার ছিল। যতক্ষণ পর্যন্ত বলি চলতে থাকত ততক্ষণ সে বাইরে আসতে পারত না। প্রফেসর আরও বলেন যে সম্ভবত যখন বলি দেওয়ার জন্য মানুষ ছিল না তখন তারা এই কফিনটিকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল। এদিকে সবাই আলোচনা করছিল, তখন লুইজের মনে পড়ে সেন্টিনির কথা। সবাই দ্রুত তার কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে সেই প্রাণীটি সেন্টিনির কাছে পৌঁছে গিয়েছিল। রোল্যান্ড এবং অন্যরা সেখানে পৌঁছানোর পর দেখে সেন্টিনি কোথাও নেই। ঠিক তখনই একটি সাদা আলোতে তারা সেই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখতে পায়, যে তার লম্বা ধারালো নখ দিয়ে সেন্টিনির পেট চিরে ফেলে এবং আবার অন্ধকারে মিলিয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং খনি থেকে বেরিয়ে যাওয়ার উপায় খোঁজার পরিকল্পনা করে। তখন আমির বলে, এখান থেকে বের হওয়ার কোনো না কোনো পথ নিশ্চয়ই আছে, কারণ যারা এটি তৈরি করেছিল তারাও তো খনির মধ্যে যেত আসত। আমিরের কথা শুনে প্রফেসরের মনে খুঁটির ওপর লেখা বার্তাগুলোর কথা মনে পড়ে। তিনি সেগুলো পড়ে অনুবাদ করেন, যা নির্দেশ করে যে পথ প্রথমে বাঁদিকে তারপর ডান দিকে যাবে। সবাই সেই দিক নির্দেশ অনুসরণ করে এবং একটি জায়গায় পৌঁছায় যেখানে কয়েকটি খাঁচা তৈরি ছিল। খাঁচাগুলোর মধ্যে অনেকগুলি কঙ্কাল দেখে প্রফেসর ব্যাখ্যা করেন যে এগুলো আসলে বলির গর্ত ছিল, যেখানে মানুষকে ফেলে দেওয়া হতো। যারা পরে গিয়েও বেঁচে যেত তাদের সেই প্রাণীর জন্য বলি দেওয়া হতো। এই খাঁচাগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছিল যাতে কেউ বলি দিতে অস্বীকার করলে বা তার মতো পরিবর্তন করলে সে আর কখনো ফিরে যেতে না পারে এবং চিরতরে এই খাঁচার মধ্যে বন্দী থাকে। ঠিক পাশেই প্রফেসরের চোখ পড়ে একটি শিলালিপিতে, যেখানে সেই প্রাণীর নাম লেখা ছিল মার্ক নর্থ। এর অর্থ আত্মাগ্রাসকারী। প্রফেসর সামনে এসে বলে যে সেই সভ্যতার মানুষের বিশ্বাস ছিল যে এই প্রাণীটিকে ঈশ্বর স্বর্গ থেকে পাঠিয়েছেন, তাই তারা তার পূজা করত। এরপর সবাই আবার স্তম্ভের কাছে ফিরে আসে এবং দেখে যে সেখানে প্রচুর রক্ত পড়ে আছে। এই সময় প্রফেসর আমিরের সাথে একটি দরজার কাছে যায় এবং একটি লিভার টানে, যার ফলে দরজাটি লক হয়ে যায়। এটি দেখে আমির প্রফেসরকে জিজ্ঞাসা করে কেন সে দরজাটি বন্ধ করল। এর উত্তরে প্রফেসর বলে যে রোল্যান্ড এবং অন্য খনি শ্রমিকরা এখান থেকে বেরোনোর পর তাকে হত্যা করতে চেয়েছিল, তাই সে তাদের এই দরজার পেছনে আটকে দিয়েছে। ওদিকে মিগেল এবং লুইস দরজাটি খোলার চেষ্টা করে, তখন তাদের চোখ দেয়ালে লেখা পাঁচের দিকে যায়। এতে তারা জানতে পারে যে এই প্রাণীর মতো আরও 9টি প্রাণী কফিনের মধ্যে বন্দী আছে, যা ভারতের বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে। এগুলোকে মুক্ত করতে হলে প্রধান বলিদান দিতে হবে। এদিকে প্রফেসরের সামনে হঠাৎ সেই একই প্রাণীটি হাজির হয়। প্রফেসর তার সাথে কথা বলার চেষ্টা করে এবং প্রশংসা করে বলে যে সে সবচেয়ে অসাধারণ এবং অত্যন্ত শক্তিশালী। এটি শুনে প্রাণীটি প্রফেসরকে জড়িয়ে ধরে এবং হত্যা করে। এরপর সে আমিরের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক সময়ে রোল্যান্ড দরজা খুলে আমিরকে বাঁচিয়ে ফেলে। এই সময় আমির এবং লুইসের মধ্যে তর্ক শুরু হয়, যার ফলে রাগের মাথায় আমির রোল্যান্ডকে সেই হীরাগুলোর কথা বলে দেয় যা লুইস এবং মিগেল পেয়েছিল। এরপর রোল্যান্ড সেই হীরাগুলো নিজের কাছে রেখে দেয় এবং বেরোনোর পথ খুঁজতে শুরু করে। ঠিক তখনই প্রাণীটি তাদের সামনে চলে আসে এবং মিগেলকে হত্যা করে, তারপর লুইসকেও ধরে নিয়ে যায়। এটি দেখে রোল্যান্ড আমিরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং নিজে প্রাণীটির উপর আক্রমণ করে। আমির একটি জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর রোল্যান্ড তাকে খুঁজে পায়। আমির বলে যে তাদের এই প্রাণীটিকে বাইরে যেতে বাধা দিতে হবে, কারণ যদি সে বাইরে বেরিয়ে যায় তবে সে পুরো পৃথিবীতে ধ্বংস করে দিতে পারে। দুজনেই বেরোনোর পথ খুঁজতে খুঁজতে একটি জায়গায় পৌঁছে যায়। তখনই প্রাণীটি এসে আমিরকে ধরে ফেলে। আমিরের সামনে সে লুইসের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এরপর আমির প্রাণীটিকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি চাও? এটি শুনে প্রাণীটি উত্তর দেয়, আমাকে তোমার বলিদান দরকার, কারণ তুমিই আমার কফিন খুলেছিলে, তাই তোমার আত্মবলিদানেই আমার মুক্তি সম্পূর্ণ হবে। এই কথা শুনে আমির খুব বুদ্ধি কাটিয়ে সঙ্গে সঙ্গে একটি ছুরি বের করে প্রাণীটির শরীরে আঘাত করে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পথে সে রোল্যান্ডের সাথে দেখা করে দুজনে একসাথে টানেলের ভিতরে ডায়নামাইট সেট করে এবং উপরে উঠে যায়, কিন্তু ট্রিগারটি নিচে পড়ে থাকে, যা তুলতে তারা আবার নিচে নামে। ঠিক তখনই প্রাণীটিও সেখানে পৌঁছে যায়। এটি দেখে তারা দ্রুত ট্রিগারটি টিপে দেয়, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পুরো টানেল ধসে পড়ে এবং আমির ও রোল্যান্ড মারা যায় এবং সেই প্রাণীও সেখানে আটকে পড়ে। এইভাবেই এই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।